বন্ধুরা, কখনো কি ভেবেছেন একজন ইন্সপেক্টর যে মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, সেই যদি বাজারের মাঝখানে একজন গরিব মায়ের গায়ে হাত তোলে, তখন কি হতে পারে? চারপাশের শত মানুষ নীরব দর্শক, কিন্তু মাত্র 5 সেকেন্ড পর যা ঘটল তা পুরো ভিড়কে স্তব্ধ করে দিল। আজকের ভিডিওতে সেই হৃদয় কাঁপানো মুহূর্ত দেখতে পাবেন। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর ভেতরে আছে প্রতিটি মজলুমের জন্যে বড় শিক্ষা। পাঞ্জাব প্রদেশের এক জেলা শহরের ভোরবেলা, কুয়াশা অল্প সরে গিয়ে রোদ চিকচিক করছে। বাজারটায় মাটির গন্ধে মিশে শাকপাতার সজীবতা। এমন সময় সাদামাটা একটা হলুদ সবুজ ছাপা শাল কাঁধে, স্যান্ডেল পরা পায়ে, বিনা প্রোটোকলে বাজারে ঢুকলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আফিয়া খান। মাথায় আলগা ওড়না, মুখে স্থির শান্তি, চলনবলনে আত্মবিশ্বাস থাকলেও পোশাকে একদম সাধারণ, যেন আশপাশের যে কারো মতোই একজন ক্রেতা। তাই বোঝার উপায় ছিল না যে তিনিই জেলার ডিএম। সবজির শাড়ি পেরিয়ে আফিয়া থামলেন এক ঠেলাগাড়ির সামনে। ঠেলাটা সামলাচ্ছেন প্রায় 30 বছরের এক তরুণী, রাবিয়া বিবি। সাইক্লোনে ধোলাই খাওয়ার টিনের ছাউনি, পুরনো দাড়িপাল্লা, তবু সাজানো সবজিগুলো টাটকা। টমেটো, ঢ্যাঁড়স, পটল, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। রাবিয়ার চোখে ক্লান্তি, তবু ক্রেতা দেখলেই সপ্রভ হাসি। আফিয়া নম্রস্বরে বললেন, আপা, টমেটো কেজিতে কত? রাবিয়া হাসলেন, আজকে টমেটো একটু চড়া, তাও আপনার জন্য কম রাখছি। ঢ্যাঁড়স পটল নেবেন? ধনিয়া লঙ্কা সঙ্গে দেব। এমন সময় হঠাৎ করে এক ছোট ছেলে দৌড়ে এলো। ঘামঝরা কপাল, কাঁধে ধুলোমাখা ব্যাগ, শার্টের বোতামে একটা ছিঁড়ে গেছে, তবু চোখে এক রাশ তাড়া। ছেলেটা মাকে জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, আম্মা, স্কুলে দিয়ে দাও না, অনেক দেরি হয়ে গেছে, স্যার খুব বকবে। রাবিয়া নরম গলায় বোঝালেন, বাবু, এই আপাকে সবজি দিয়ে দিই, তারপরে চলি। ছেলে জিদ ধরল, না আম্মা, এখনই যেতে হবে, আজ পরীক্ষার খাতা দেখাবে। দৃশ্যটা দেখে আফিয়ার মন নরম হয়ে গেল। বাজারের কোলাহলে, দামের মাড়োয়ারির টানাটানিতে এই মা ছেলের ছোট্ট উৎকণ্ঠা যেন হঠাৎ বড় হয়ে চোখের সামনে দাঁড়ালো। আফিয়া হেসে বললেন, আপা, আপনি আগে বাচ্চাটাকে স্কুলে পৌঁছে দেন, আপনার ঠেলাটা আমি দেখে দিচ্ছি। রাবিয়া চমকে উঠলেন, না বোন, আপনি কেমন করে? বাজার তো চেনেন না, কে কি নেবে, খুচরো দেবেন কিভাবে? আফিয়া শান্ত গলায় বললেন, চিন্তা করবেন না, অল্পক্ষণই তো, আপনি যান, আমি দাঁড়িয়ে থাকি। রাবিয়ার চোখে সংশয়, তারপরই আফিয়ার চোখের ভরসা দেখে মাথা নেড়ে বললেন, আচ্ছা, আমি এক্ষুনি ফিরছি। ছেলের হাত ধরে দ্রুত পায়ে বাজারের ভিড় চিরে তিনি বেরিয়ে গেলেন। আফিয়া ঠেলার পাশে দাঁড়িয়ে রইলেন। বাজারটা ততক্ষণে আরও জমজমাট। কেউ বটগাছতলায় কাঁঠাল কাটছে, কেউ কাঁচকলার গুচ্ছ নামাচ্ছে, কোথাও আবার আলোচনায় টমেটোর দাম নিয়ে টানাপোড়ন। তিনি টুকটাক দিক দিশা দেখছেন, কে কোন পাল্লায় মাপে, কে কিভাবে চটজলদি খুচরো গুনে দেয়। তখনই এক গর্জন তুলে একটা মোটরসাইকেল ঠেলার ধার ঘেঁষে এসে থামল। কালো হেলমেট খুলতেই দেখা গেল এলাকার ইন্সপেক্টর মনসুর আলী। কুঁচকে থাকা গোফ, বুক ফাটা খাকি শার্ট, চোখে এক ধরনের তাচ্ছিল্য। ধারালো দৃষ্টিতে আফিয়াকে মাপলেন, এই যে, তুমি কবে থেকে এখানে সবজি বেচা শুরু করলে? এখানে তো অন্য একটা মেয়ে বসে, সে কোথায় গেল? আফিয়া ঠান্ডাভাবে বললেন, তিনি একটু বাইরে গেছেন, আসছেন, আপনি কি নেবেন বলুন। মনসুর আলী কটাক্ষ ভরা হাসি হেসে পাল্লাটার দিকে মাথা নেড়ে বললেন, আধা কেজি টমেটো, 1 কেজি ঢ্যাঁড়স আর আধা কেজি পটল দাও, ধনিয়া লঙ্কা একটু দিয়ে দিও। আফিয়া আবেগহীন মুখে টুকটাক মেপে ব্যাগে ভরে ধরিয়ে দিলেন। ইন্সপেক্টর ব্যাগটা তুলে নিয়ে হেলমেট পরলেন। ইগনিশনে কিক, মেশিন গর্জে উঠল। আফিয়া হাত বাড়িয়ে থামাতে যাবেন, এমন সময় পিছন দিক থেকে ছুটে এলো রাবিয়া। সে ইন্সপেক্টরকে দেখে মুহূর্তে মুখ বিবর্ণ হয়ে গেল, ঠোঁট শুকিয়ে এলো, মাথা নিচু করে বলল, ইন্সপেক্টর সাহেব, লাগলে আরও নিন। মনসুর আলী কোনো কথা না বলে গ্যাস চাপলেন। মোটরসাইকেল ধোঁয়া ছেড়ে সামনে গড়িয়ে গেল, একটাও টাকা না দিয়ে। আফিয়া খান হতবম্ব। কয়েক সেকেন্ড যেন স্থির সময়, তারপর ধীরে ধীরে রাবিয়ার দিকে ফিরলেন। আপা, উনি টাকা দিলেন না কেন? আপনি কিছু বললেন না? রাবিয়ার গলায় কাঁপুনি, চোখে জল চিকচিক করছে। সে খুব আস্তে বলল, বোন, উনি প্রতিদিনই এমন নেন, টাকা চাইলে রেগে যান, বলেন, আমার কাছে টাকা চাইবা, ঠেলাটা এখনই থানায় তুলে নিয়ে যাবো, আমার এই ঠেলাই সংসার, ঠেলা না থাকলে ঘরে চুলো জ্বলবে কিসে, তাই চুপ করে সহ্য করি। এই কথাগুলো বাজারের শোরগোল ভেদ করে আফিয়ার বুকের ভেতরে গিয়ে বিঁধল। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের হাতে, তাদেরই অন্যায় এমন নির্লজ্জভাবে চলছে, এটা তিনি প্রশাসনের ফাইলে পড়েছেন, মিটিংয়ে শুনেছেন। কিন্তু এই কাছের দূরত্বে এক মায়ের অসহায় কান্না ভেজা চোখে দেখে বিষয়টা যেন আরও ভারী হয়ে উঠল। আফিয়ার কণ্ঠ দৃঢ় হল, আপা, আজকের পর আর এমন হবে না।
আপনার মাথার উপর আইন আছে, আর সেই আইনকে আমি কাজ করাবো। কাল সকালেই আমি আপনার ঠেলার পাশে থাকব। আপনি না এলেও চলবে, আমি থাকি। তিনি এলে দেখি আজ টাকা না দিয়ে কেমন করে যান। যদি না দেন আমি তাকে আইন দেখাবো। রাবিয়া স্তব্ধ, তারপর কাঁপা হাতে ওড়নার খুঁট দিয়ে চোখ মুছলেন। দীর্ঘদিনের ভয়ের ভেতর প্রথমবার যেন একটু বাতাস ঢুকল। তিনি ফিসফিস করে বললেন, আল্লাহ আপনাকে ভালো রাখুন বোন। অনেক দিন পর মনে হলো কেউ আছে পাশে। আফিয়া ছোট্ট কাগজে নিজের নম্বর দিয়ে দিলেন, কোনো সমস্যা হলে ফোন করবেন, আর কাল ভোরে বাজার খোলার আগেই আমি এসে দাঁড়াবো। বাজারের ভিড় তখন নিজের ছন্দে ফিরে গেছে। কেউ দরদাম করছে, কেউ ঠেলাটা ধাক্কা দিয়ে রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আফিয়া খানের চোখে ভিড়ের বাইরে একটাই মুখ, রাবিয়া আর তার ছোট ছেলেটার ভবিষ্যৎ। তিনি ঠেলার পাশে শেষবারের মতো চারপাশটা দেখলেন। মনে মনে হিসাব করলেন কোথায় দাঁড়ালে সোজা নজরে আসবে, কে কে নিয়মিত এই স্টল থেকে নেয়, কারা সাক্ষী হতে পারে। সূর্যটা তখন মাথার উপর একটু উঠেছে। আফিয়া ধীরে ধীরে বাজার থেকে বেরিয়ে এলেন। ভিড়ের মধ্যে মিলিয়ে যেতে যেতে তার পায়ের শব্দে ছিল অদেখা এক প্রতিশ্রুতির শব্দ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শপথ। কাল সকালই সেই শপথের প্রথম পরীক্ষা। রাবিয়ার ঠেলার সামনে আইন আর ক্ষমতার আসল মানে বোঝাতে হবে একজন ইন্সপেক্টরকে। পরের দিন ভোর, বাজার তখনও পুরোপুরি জমেনি, তবে ধীরে ধীরে দোকানিরা এসে বসছে। কোথাও ঠেলাগাড়ি সাজানো হচ্ছে, কোথাও মাটিতে প্লাস্টিকের ত্রিপল বিছানো হচ্ছে। ভিজে মাটির গন্ধে বাতাস ভারী হয়ে আছে। ভোরের ঠান্ডা বাতাসে চারপাশে একটা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। আজ রাবিয়া ইচ্ছে করি একটু দেরিতে বাজারে এসেছে, কারণ আগের দিন আফিয়া খান তাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি নিজেই ঠেলাটার দায়িত্ব নেবেন। তাই রাবিয়া ভোরে ছেলেকে স্কুলের জন্য প্রস্তুত করছিলেন। অন্যদিকে আফিয়া খান ভোরে একেবারে সাধারণ গ্রামীণ নারীর মতো সেজে বাজারে এসে দাঁড়ালেন। মাথায় ওড়না শক্ত করে টেনে রাখা, গায়ে সাদামাটা শাড়ি, হাতে পাতলা কাঁচের চুড়ি। তার ভেতরে যে জেলার সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা আছে সেটা কারো কল্পনাতেও আসার উপায় নেই। আফিয়া ঠেলার পাশে দাঁড়িয়ে সবজি গুছিয়ে রাখছিলেন। টমেটো, বেগুন, ঢেঁড়স, পটল সব একে একে সাজিয়ে রাখছিলেন। ভোরের ক্রেতারা দু একজন করে আসতে শুরু করেছে। আফিয়া কাউকে ঠকাচ্ছেন না, সৎভাবে ওজন করে দিচ্ছেন। আশেপাশের কয়েকজন ভেবেছিল তিনি হয়তো রাবিয়ার আত্মীয়া। কিছুক্ষণ পরই বাজারের কোলাহল বাড়তে লাগল। হঠাৎ পরিচিত শব্দ। একটা মোটরসাইকেল গর্জন করতে করতে বাজারে ঢুকল। চারপাশের দোকানিরা একটু চুপ হয়ে তাকালো। মোটরসাইকেল এসে থামল রাবিয়ার ঠেলার একেবারে সামনে। নামলেন ইন্সপেক্টর মানসুর আলী। খাকি ইউনিফর্ম, বুক ফাটা গর্ব, মুখে একরাশ অবজ্ঞা। তিনি তীক্ষ্ণ চোখে আফিয়াকে মেপে নিলেন। ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটিয়ে বললেন, এই যে কালকেও তোমাকে দেখেছিলাম, আজ আবার তুমি কে? সেই মেয়েটার জায়গায় দাঁড়িয়ে আছো কেন? আফিয়া শান্তস্বরে উত্তর দিলেন, আমি ওর বোন, আজ আমি ঠেলাটা সামলাচ্ছি। ইন্সপেক্টর মানসুর হালকা হেসে কুৎসিত দৃষ্টিতে তাকালেন। চোখ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাপলেন। তারপর ফিসফিস করে বললেন, আরে বাহ, তুমি তো তোমার বোনের চেয়েও সুন্দরী, আজ খুব ভালো লাগছে তোমাকে দেখে। তার কথায় চারপাশের কয়েকজন দোকানি মুখ ফিরিয়ে নিলেন। কেউ আবার চুপচাপ তাকিয়ে রইল। মানসুর তারপর নিজের খালি ব্যাগ এগিয়ে দিয়ে হুকুম করলেন, 1 কেজি টমেটো দাও, সঙ্গে একটু ধনেপাতা আর কাঁচামরিচও দিও। আফিয়া কোনো উত্তর দিলেন না, চুপচাপ দাড়িপাল্লা হাতে নিলেন, সবজি মেপে ব্যাগে ভরিয়ে এগিয়ে দিলেন। মানসুর ব্যাগটা হাতে নিয়ে মোটরসাইকেল স্টার্ট করার জন্য এগোতেই আফিয়ার দৃঢ় কণ্ঠে বললেন, দাঁড়ান, আপনি এখনও টাকা দেননি। মানসুর যেন এই কথাটা শুনেই বিস্ফোরিত হলেন। তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। গলা কাঁপিয়ে চিৎকার করে উঠলেন, কি বললে? টাকা? আমি তো প্রতিদিন ফ্রি নেই তোমার বোনের কাছ থেকে, সে তো কোনোদিন কিছু বলে না। আর তুমি সাহস দেখাচ্ছ আমার সামনে? আফিয়া এবার স্থির দৃষ্টিতে তাকালেন। গলা কাঁপছিল, কিন্তু ভেতরের আগুন ছিল স্পষ্ট। বললেন, আপনার কাছে টাকা নেওয়া আমাদের অধিকার। এই সবজি আমরা কিনে আনি, তারপর কষ্ট করে বিক্রি করি। বিনা দামে দিয়ে দিলে আমাদের ঘরে চুলা জ্বলবে না। আপনারা যদি বিনা পয়সায় নিয়ে যান, তবে এটা আসলে আমাদের বাচ্চাদের মুখ থেকে খাবার কাড়ার মতো কাজ করা। চারপাশে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। বাজারের মানুষজন ফিসফিস করে তাকিয়ে রইল। কয়েকজন বৃদ্ধা মাথা নেড়ে আফিয়ার সাহসকে সমর্থন করছিল। কিন্তু ইন্সপেক্টর মানসুর নিজের ক্ষমতার অহংকারে অন্ধ। তিনি মুহূর্তে এগিয়ে এসে আফিয়ার গালে সজোরে এক থাপ্পড় মারলেন। শব্দটা পুরো বাজার জুড়ে প্রতিধ্বনিত হলো। আফিয়া কেঁপে উঠলেন, কিছুটা দুলে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। তার চোখে পানি জমল, কিন্তু সেই পানির আড়ালে ছিল জ্বলন্ত আগুন। তিনি দাঁত চেপে বললেন, আপনি আজ এক নারীর গায়ে হাত তুলে বড় ভুল করেছেন, এর জবাব আপনাকে দিতে হবে। মানসুর গর্জে উঠলেন, তুই আমাকে শিখাবি? আমি ইন্সপেক্টর মানসুর, থানার এক ফোনে তোকে ঠেলাসহ তুলে নিয়ে যাব। তোর মতো সবজিওয়ালারা আমার পায়ের নিচে থাকে। এই বলে তিনি আফিয়ার চুল মুঠি করে টেনে ধরলেন।
আফিয়া যন্ত্রণায় চিৎকার করলেও সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আপনি যতই ক্ষমতা দেখান না কেন, এই অন্যায়ের বিরুদ্ধে আমি থামব না। আপনাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। মনসুর তাচ্ছিল্যভরা হাসি হেসে চুল ছেড়ে দিলেন। মোটরসাইকেলে উঠে ধোঁয়া ছড়িয়ে চলে গেলেন। চারপাশের মানুষজন ভয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কারো সাহস হলো না কিছু বলার। কিন্তু সেই নীরবতার ভিতরেই সবাই বুঝতে পারছিল আজ বাজার একটা বড় ঝড় শুরু হয়ে গেছে। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন এক সাধারণ পোশাকে আসা নারী, যিনি আসলে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ডিএম আফিয়া খান। তিনি ঠেলার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন, মুখে ব্যথার ছাপ থাকলেও চোখে আগুনের মতো দৃঢ়তা। মনে মনে শপথ করলেন, আজ থেকে এই অন্যায়ের শেষ তিনি করেই ছাড়বেন। সেদিন বাজার থেকে ফিরে আফিয়া খান নিজের ঘরে বসে অনেকক্ষণ নীরব রইলেন। গালে মানসুরের থাপ্পড়ের দাগ লালচে হয়ে ফুটে উঠেছে। চুলের গোছায় এখনও ব্যথার টান টের পাচ্ছিলেন, কিন্তু এই যন্ত্রণা তাকে দুর্বল করেনি, বরং মনে মনে শক্ত করে তুলেছে। তিনি ভাবলেন, যে পুলিশের হাতে আইন রক্ষার দায়িত্ব, তারাই যদি গরিবের রুটি কেড়ে নেয়, তবে ন্যায় বিচার কোথায় দাঁড়াবে? যদি আমি চুপ থাকি, তবে এই অন্যায় চিরকাল চলতেই থাকবে। তিনি দ্রুত একটা পরিকল্পনা করলেন। নিজের আসল পরিচয় গোপন করে তিনি প্রথমে রাবিয়ার পাশে দাঁড়িয়েছিলেন, আজ আবার নতুন রূপে হাজির হবেন। এবার শুধু বাজারে নয়, সরাসরি থানায় গিয়ে নিজের চোখে দেখবেন আইন রক্ষাকারীরা আসলে কেমন আচরণ করে। পরদিন সকালে আফিয়া খান সাদামাটা হলুদ রঙের সালোয়ার কামিজ পরে থানার দিকে রওনা দিয়েলেন। কোনো অফিসিয়াল গাড়ি নয়, সাধারণ ভাড়ার রিকশায় গিয়ে থানার সামনে নামলেন। তার চেহারায় সাধারণ নারীর ছাপ, হাতে ছোট্ট একটা ব্যাগ, চোখে স্থির দৃঢ়তা। থানার ভেতরে ঢুকে তিনি দেখলেন ডিউটিতে বসে আছে একজন কনস্টেবল, নাম হাসিম। টেবিলের উপরে অগোছালো কাগজপত্র, পাশে বড় একটা পানির গ্লাস। আফিয়া সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, ভাই, আমি একটা রিপোর্ট লিখাতে চাই। হাসিম কনস্টেবল চোখ তুলে তাকালেন, অবহেলা ভরা স্বরে বললেন, রিপোর্ট লিখাতে চান? টাকা এনেছেন তো? আফিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলেন, টাকা? রিপোর্ট লিখতে টাকা লাগে কেন? হাসিম কাজ ঝাঁকিয়ে বলল, এখানে রিপোর্ট লিখতে হলে 10 থেকে 15,000 টাকা লাগে। টাকা আনলে রিপোর্ট হবে, না আনলে খালি বসে থাকুন। আফিয়ার চোখে এবার বিস্ময় থেকে ক্রোধ জ্বলে উঠল। তিনি শান্ত স্বরে বললেন, আমি তো ভেবেছিলাম অভিযোগ শোনাই পুলিশের কাজ, আপনি টাকা ছাড়া রিপোর্ট লিখবেন না? হাসিম হেসে উত্তর দিল, আমাদের থানার নিয়ম তাই, রিপোর্ট বিনা পয়সায় হয় না, বুঝলেন তো? ঠিক তখনই থানার ভেতরের দরজা ঠেলে ঢুকলেন SHO আতিফ রানা। ভারী শরীর, চোখে মুখে কর্তৃত্বের ছাপ। তিনি আফিয়াকে দেখে কিছুটা অবাক হলেন। জিজ্ঞেস করলেন, তুমি কে? এখানে কি কাজ? আফিয়া শান্ত গলায় বললেন, আমি একটা রিপোর্ট করতে চাই। আতিফ হেসে উঠলেন, রিপোর্ট লিখতে হলে খরচা দিতে হবে, এই অফিসে ফ্রি রিপোর্ট হয় না। এখন বলো, কয় টাকা এনেছো? আফিয়া খান নিজের ব্যাগ থেকে 10 টাকা বের করে শান্তভাবে টেবিলে রাখলেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, এই নাও, এখন আমার রিপোর্ট লিখো, আমি তোমাদের নিয়ম মানছি। আতিফ একটু হতভম্ব হলেন, তারপর কটাক্ষ করে জিজ্ঞেস করলেন, কার বিরুদ্ধে রিপোর্ট লিখবে তুমি? আফিয়ার চোখে তখন ঝলমলে আগুন। তিনি বললেন, ইন্সপেক্টর মনসুর আলীর বিরুদ্ধে। তিনি প্রতিদিন এক সবজিওয়ালি মহিলার ঠেলা থেকে বিনা পয়সায় সবজি নিয়ে যান। গতকাল আমি তার জায়গায় দাঁড়ালে আমাকে চড় মারলেন, চুল টানলেন, অপমান করলেন। আমি চাই তার বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। থানার ভেতরের বাতাস মুহূর্তেই ভারী হয়ে উঠল। আতিফ রানা হকচকিয়ে গেলেন, তার মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। তোতলাতে তোতলাতে বললেন, সে তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর, আর তারপর যদি কেউ ফ্রিতে কিছু দেয় তাতে দোষ কি? পুলিশ তো এমনই করে। আফিয়া খান চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে তখন এমন এক দৃঢ়তা ছিল যা আতিফকে অস্বস্তিতে ফেলল। তিনি বুঝতে পারলেন এই নারী সাধারণ কেউ নন, তার কথায় আছে এক অদ্ভুত শক্তি। আফিয়া এবার কিছু না বলে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। মনে মনে ঠিক করলেন, এখানে বেশি কিছু বলার দরকার নেই। কালকে সকালেই তিনি আসবেন নিজের আসল পরিচয়, আর তখনই এই থানার দুর্নীতির মুখও সবার সামনে খুলে দেবেন। থানা থেকে বেরিয়ে আফিয়া খান গভীর শ্বাস নিলেন। মনে মনে বললেন, এখন সময় এসেছে আসল চেহারা দেখানোর। কালকের সকাল হবে এই জেলার ইতিহাস বদলানোর দিন। দিন সকাল, আকাশে হালকা মেঘ, চারপাশে বাজারের ভিড় জমতে শুরু করেছে। কিন্তু আজকের সকালটা ভিন্ন। থানার গেটের সামনে একদল কনস্টেবল হঠাৎই সজাগ হয়ে দাঁড়িয়ে পড়ল, কারণ গেট দিয়ে ঢুকছে সরকারি গাড়ি। গাড়ির সামনের কাছে পাকিস্তানের পতাকার ছোট্ট চিহ্ন, পাশে নিরাপত্তারক্ষী। গাড়ি থেকে নামলেন জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া খান। আজ আর তিনি কোনো সাধারণ পোশাকের নারী নন। গায়ে অফিসিয়াল ইউনিফর্ম, মুখে প্রশাসনিক কঠোরতা, চোখে মুখে জ্বলজ্বলে এক অদম্য শক্তি। আফিয়াকে দেখে পুরো থানার ভিতরে যেন শীতল স্রোত বয়ে গেল। কনস্টেবল থেকে অফিসার সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে গেল। এদিকে ভেতরে বসেছিলেন SHO আতিফ রানা আর ইন্সপেক্টর মনসুর আলী। তারা দুজনেই গতকালের ঘটনার পর নিশ্চিন্ত ছিল, ভাবছিল সেই সাধারণ পোশাকের নারী হয়তো ভয় পেয়ে আর আসবে না। কিন্তু যখন দেখল সেই একই নারী আজ ডিএমের আসনে দাঁড়িয়ে আছেন, তখন তাদের মুখ থেকে রক্ত সরে গেল। আফিয়া খান ভেতরে ঢুকে সোজা অফিস রুমে প্রবেশ করলেন। কণ্ঠে দৃঢ়তা, চোখে মুখে আগুন। তিনি সরাসরি বললেন, তোমরা আমাকে চিনতে পারছো না? আমি এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আফিয়া খান।
গতকাল বাজারে এক নারী সেজে আমি নিজের চোখে দেখেছি তোমাদের অন্যায়। তোমরা শুধু গরিব মানুষের ঠেলা থেকে বিনা পয়সায় সবজি নাও তাই নয়, প্রতিবাদ করলে তাকে অপমান করো, মারধর করো, আর থানায় এলে সাধারণ মানুষের অভিযোগ লিখতেও ঘুষ দাবি করো। পুরো থানায় নিস্তব্ধতা নেমে এলো। আতিফ রানা কাপা কণ্ঠে বলল, ম্যাডাম, আমরা তো জানতামই না আপনি ডিএম, আমাদের ভুল হয়ে গেছে। পাশেই দাঁড়িয়ে মানসুর আলীর গলা শুকিয়ে গেল। তিনি কেঁপে কেঁপে বললেন, ম্যাডাম, আমি আসলে মজা করছিলাম, এমন আর হবে না। আফিয়ার চোখে তখনও কোনো দয়া নেই, তার কণ্ঠ বজ্রের মতো কড়া। আইনের রক্ষক হয়ে তোমরা আইনের লঙ্ঘন করেছ, মানুষের উপর অত্যাচার করেছ, ঘুষ নিয়ে সাধারণ মানুষকে ঠকিয়েছ। এই থানায় আজ আমি নতুন নিয়ম চালু করব। তোমাদের দুজনের আচরণ প্রমাণ করেছে তোমরা এই দায়িত্বের যোগ্য নাও, তাই এখনই তোমাদের দুইজনকে সাসপেন্ড করছি। এক মুহূর্তে রুমের ভেতরে তীব্র কাঁপুনি ছড়িয়ে গেল। আতিফ রানা আর মানসুর আলী ভয়ে কাঁপতে কাঁপতে একসাথে হাতজোড় করে দাঁড়িয়ে পড়ল। ম্যাডাম, আমাদের মাফ করে দিন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আর কোনোদিন এভাবে অন্যায় করব না, সাধারণ মানুষের কষ্ট দেব না। কিন্তু আফিয়ার চোখে তখন কঠোর দায়িত্ববোধ। তিনি বললেন, ক্ষমা চেয়ে কিছু হবে না, আইন তার নিজস্ব পথে চলবে। তোমরা ইউনিফর্মের আড়ালে যে অন্যায় করেছ তার শাস্তি অবশ্যই পাবে। আজ থেকেই তোমাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। থানার অন্য অফিসাররা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, সবার চোখে একরাশ ভয় আর লজ্জা। তারা বুঝতে পারছিল এই মুহূর্তে থানার ইতিহাস বদলে যাচ্ছে। আফিয়া খান ঘুরে দাঁড়ালেন। বেরিয়ে যাওয়ার সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকা কনস্টেবলদের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে বললেন, মনে রেখো, পুলিশের ইউনিফর্ম মানুষের মধ্যে ভয় সৃষ্টির জন্য নয়, আস্থা দেবার জন্য। এই ইউনিফর্ম তখনই সম্মান পাবে যখন পরিধানকারী সাধারণ মানুষকে সম্মান দিতে শিখবে। এই কথা বলেই তিনি থানার বাইরে বেরিয়ে গেলেন। তার দৃঢ় পদক্ষেপে যেন পুরো থানার দেয়াল কেঁপে উঠল। কনস্টেবল থেকে জুনিয়র অফিসার পর্যন্ত সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আজকের এই সকাল যেন তাদের জীবনের বড় শিক্ষা হয়ে রইল। থানা থেকে বেরিয়ে যাওয়ার পর পুরো শহরে খবর দাবানলের মতো ছড়িয়ে গেল। ডিএম আফিয়া খান নিজে বাজারে গিয়েছিলেন সাধারণ পোশাকে, আর তিনি নিজের চোখে দেখেছেন পুলিশের দুর্নীতি। এমন কানাঘুষো মুহূর্তেই বাজার থেকে শুরু করে চায়ের দোকান, এমনকি অফিস পাড়ায়ও পৌঁছে গেল। যারা গতকাল বাজারে আফিয়ার সঙ্গে পুরো ঘটনাটা দেখেছিল তারা বিস্ময়ে অন্যদের বলছিল, আমরা ভেবেছিলাম তিনি সাধারণ এক মহিলা, কিন্তু আসলে তিনি জেলার সবচেয়ে বড় অফিসার। পরদিন সকালে আবার বাজার জমে উঠল। আজ রাবিয়ার মুখে ছিল অন্যরকম হাসি। বহুদিন পর ঠেলাগাড়ির পাশে বসে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আশেপাশের লোকেরা এসে তাকে অভিনন্দন জানালো। বোন, তুমি ভাগ্যবতী, তোমার পাশে স্বয়ং ডিএম দাঁড়িয়ে আছেন। রাবিয়ার চোখ ভিজে উঠল। তিনি মনে মনে দোয়া করলেন আফিয়ার জন্য। অন্যদিকে থানায় আজ একেবারে ভিন্ন পরিবেশ। কনস্টেবল থেকে শুরু করে জুনিয়র অফিসাররা সবাই ভয়ে গুটিয়ে আছে। মানসুর আলী আর আতিফ রানা দুজনই সাসপেন্ডেড। তাদের কক্ষে আজ তালা ঝুলছে। তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা এক এক করে প্রত্যেকের বক্তব্য নিচ্ছে। থানার ভেতরে কেউ ফিসফিস করতেও সাহস পাচ্ছে না। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। আফিয়া খান জানতেন শুধু দুইজন অফিসারকে সাসপেন্ড করলেই দুর্নীতি বন্ধ হবে না। তিনি পুরো সিস্টেমে পরিবর্তন আনতে চান। তাই তিনি সিদ্ধান্ত নিলেন থানার প্রতিটি কর্মচারীর জন্য নতুন নিয়ম চালু করবেন। দুপুরে থানায় গিয়ে তিনি সবার সামনে দাঁড়ালেন। তার কণ্ঠ দৃঢ়, চোখে ছিল এক অদম্য আগুন। তিনি শুনে রাখলেন, আজ থেকে এই থানায় কোনো অভিযোগ লেখার জন্য ঘুষ নেওয়া যাবে না। যে কেউ আসবে তার অভিযোগ সঙ্গে সঙ্গে নথিভুক্ত করতে হবে। যদি আমি আবার শুনি কোনো অফিসার ঘুষ নিচ্ছে বা কোনো গরিব মানুষের অভিযোগ ফিরিয়ে দিচ্ছে, তাহলে আমি শুধু সাসপেন্ড নয়, সরাসরি জেলে পাঠাবো। তিনি আরও বললেন, এই ইউনিফর্ম তোমাদের হাতে একটা দায়িত্ব দিয়েছে। এটা ভয় দেখানোর জন্য নয়, এটা মানুষের আস্থা অর্জনের জন্য। তোমাদের কাজ হলো জনগণকে নিরাপত্তা দেয়া, তাদের সম্মান করা। পুরো থানার ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। কারো সাহস হলো না কিছু বলার। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তাদের মনে হলো এই নারী শুধু ডিএম নন, তিনি যেন এক অটল সত্যের প্রতীক। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। শহরের ভিতরে এক নতুন বার্তা ছড়িয়ে পড়ল। এখন আর থানায় অভিযোগ লিখতে ঘুষ লাগবে না, এখন আর পুলিশ বিনা পয়সায় কারো ঠেলাগাড়ি থেকে জিনিস নেবে না। বাজারের দোকানিরা, রিক্সাওয়ালারা, দিনমজুররা মুখে মুখে খবরটা ছড়াতে লাগলো। মানুষের মনে ধীরে ধীরে এক নতুন ভরসা জন্ম নিচ্ছিল। রাবিয়ার ঠেলার সামনে সেই সন্ধ্যায় ভিড় জমল। ক্রেতারা শুধু সবজি কিনতে পায়, আফিয়ার সাহসী কাজের গল্প শুনতে আসছিল। রাবিয়া সবার সামনে বললেন, আজ আমি নিশ্চিন্ত, আমার ঠেলাটা আর কেউ বিনা পয়সায় ছিনিয়ে নিতে পারবে না, কারণ আমার পেছনে এখন আইন আছে, আর সেই আইনের নাম আফিয়া খান। জনতার ভিড়ের ভেতর থেকে একজন বৃদ্ধা ধীরে ধীরে বললেন, আল্লাহ আফিয়াকে হেফাজত করুন। তার মতো অফিসার যদি দেশে বাড়ে, তাহলে গরিবের আর ভয় থাকবে না। সেদিন সন্ধ্যায় শহরের বাতাসে ছিল এক অদ্ভুত শান্তি, এক নতুন আশার সুর। মানুষ বুঝতে শুরু করলো, সৎ এবং সাহসী একজন মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখন পুরো সিস্টেম পাল্টে যায়। আর আফিয়া খান ছিলেন সেই পরিবর্তনের আলোকবর্তিকা। দিন কয়েকের মধ্যেই পুরো জেলার পরিবেশ বদলে গেল। থানার ভেতরে আর আগের মতো ভয়ঙ্কর পরিবেশ নেই। আগে যেখানে দরিদ্র মানুষ থানার গেট পেরোতেই কেঁপে উঠত, এখন তারা নিশ্চিন্তে আসে, অভিযোগ জানায়, আর তাদের অভিযোগ সঙ্গে সঙ্গে লিখে নেওয়া হয়। কারোর কাছ থেকে 1 টাকাও ঘুষ নেওয়া হয় না।
কনস্টেবলরা পর্যন্ত এখন সতর্ক, যেন কোনোভাবে ডিএমের চোখে ধরা না পড়ে যায়। মানসুর আলী আর আতিফ রানা তখনও সাসপেনশনে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছিল। প্রথম দিকে তারা ভেবেছিল ডিএম হয়তো চাপের কারণে পরে নরম হয়ে যাবেন, কিন্তু আফিয়া খান ছিলেন ভিন্ন মানুষ। তিনি শুধু কাগজে কলমে দায়িত্ব পালন করেননি, নিজের উপস্থিতি দিয়ে তিনি বারবার দেখিয়ে দিয়েছেন যে অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একদিন বিকেলে জেলা পরিষদের হলে জনসভা ডাকা হলো। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বাজারের প্রতিনিধিরা, সাধারণ মানুষ সবাই সেখানে উপস্থিত। মঞ্চে দাঁড়িয়ে আফিয়া খান গম্ভীর কণ্ঠে বললেন, এই জেলা আমাদের সবার, আইন সবার জন্য সমান। যারা ইউনিফর্ম পরে ক্ষমতার অপব্যবহার করেছে তাদের শাস্তি হয়েছে এবং হবে। আর আমি প্রতিজ্ঞা করছি, আমার জেলায় আর কোনো গরিব মানুষ পুলিশ কিংবা প্রশাসনের অত্যাচারে কাঁদবে না। এই কথায় হলঘর কেঁপে উঠল। লোকজন হাততালি দিয়ে উঠে দাঁড়ালো। সবার চোখে কৃতজ্ঞতা। রাবিয়াও উপস্থিত ছিলেন সেদিন। জনসম্মুখে দাঁড়িয়ে তিনি কাঁদতে কাঁদতে বললেন, ম্যাডাম, আপনি না থাকলে আমি আজ ঠেলা নিয়ে বসতে পারতাম না, আমার বাচ্চারা না খেয়ে থাকতো। আপনি আমার জীবনে শুধু আইন কানুন দেননি, দিয়েছেন বাঁচার ভরসা। পুরো সভাকক্ষে এক আবেগঘন মুহূর্ত তৈরি হলো। সাধারণ মানুষ প্রথমবারের মতো মনে করল প্রশাসন মানেই শুধু ভয় নয়, তাদের পাশে দাঁড়ানো। কিন্তু এখানেই শেষ নয়। কিছুদিন পর মানসুর আলী আর আতিফ রানা দুজনেই কান ধরে দাঁড়িয়ে ডিএমের দপ্তরে গেল। তাদের মুখে অনুতাপ, চোখে জল। ম্যাডাম, আমরা বড় অন্যায় করেছি, গরিবের হক মেরেছি, ঘুষ নিয়েছি, মানুষকে ভয় দেখিয়েছি, কিন্তু আপনার শিক্ষা আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা বদলাতে চাই, একবার সুযোগ দিন। আফিয়া খান গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। কয়েক সেকেন্ড নীরব থাকার পর ধীরে ধীরে বললেন, আমি তোমাদের সাসপেন্ড করেছি অন্যায় করার কারণে, কিন্তু যদি সত্যিই বদলাতে চাও তবে প্রমাণ দাও, মাঠে নেমে গরিব মানুষকে সাহায্য করো, বিনা পয়সায় অভিযোগ লিখো, তাদের পাশে দাঁড়াও। যদি প্রমাণ হয় তোমরা সত্যি বদলে গেছো, তবে তোমাদের ফিরে আসতে কোনো বাধা থাকবে না। তবে মনে রেখো, পরের বার যদি শুনি কোনো অন্যায়ের খবর, তখন তোমাদের শুধু সাসপেন্ড নয়, সরাসরি জেলে পাঠাবো। মানসুর আর আতিফ কাপা গলায় বলল, আমরা প্রতিজ্ঞা করছি, এবার থেকে প্রতিটি গরিব মানুষের অভিভাবক হয়ে কাজ করব। এই দৃশ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল থানার অন্য পুলিশরাও। তারা বুঝল এক অফিসারের দৃঢ়তা কিভাবে পুরো ব্যবস্থাকে বদলে দিতে পারে। পরের দিন থেকেই শহরের রাস্তায়, বাজারে, গ্রামের নতুন চিত্র দেখা গেল। পুলিশরা সাধারণ মানুষকে সাহায্য করছে, অভিযোগকারীর পাশে দাঁড়াচ্ছে, আর কোনো ঠেলাওয়ালার কাছ থেকে বিনা দামে সবজি নিচ্ছে না। রাবিয়ার ঠেলাও আগের চেয়ে বেশি জমে উঠল। তিনি খুশি মনে ক্রেতাদের বলছিলেন, এখন আর ভয়ের দিন নেই, আল্লাহর রহমতে আর আফিয়া আপার সাহসের কারণে আমরা আজ নিরাপদ। শহরের মানুষজন মুখে মুখে বলছিল, আইন যদি সঠিক হাতে থাকে তবে পুরো সমাজ বদলে যায়। আর আফিয়া খান হয়ে উঠলেন সেই আলোর প্রতীক, যিনি দেখালেন ন্যায় আর সাহস মিলেই প্রকৃত পরিবর্তন আনে।